তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা। নমস্কার, সুস্বাগতম, সুপ্রভাত। আইমালাজনকুল হাই স্কুলের পক্ষ থেকে সমাগত দর্শকবৃন্দ এবং মাননীয় অতিথিবর্গকে সাদর আমন্ত্রণ জানাই। প্রথমে মাননীয় প্রধান শিক্ষক শিশুকমল বিশ্বাস মহাশয়, বর্ষিয়ার দুই শিক্ষক শ্রী শুভ্র বিকাশ মন্ডল এবং শ্যামল কুমার কর্মকার রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করবে। তলের মাটির পরে লুটিয়ে রব ওই আসন তলে। তারপর আমরা একে একে মূল অনুষ্ঠানে প্রবেশ করব, যেখানে আমাদেরই ছাত্রছাত্রীদের কচি কিশোর প্রতিভার অনন্য স্বাক্ষর রয়েছে তাদের সেই প্রেরণ করা ভিডিও অডিওগুলিতে। গঙ্গা জলে গঙ্গা পূজা করার মতোই রবীন্দ্রনাথের গান, কবিতা, আবৃত্তি এবং নৃত্যে যন্ত্রানুষঙ্গে সাজিয়েছি আজকের আমাদের অনুষ্ঠান। নমস্কার। উৎসারিত আলো সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। উৎসারিত আলো সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। পাখির খোলায় মুখ পেতে রয়েছে জেগে সেই তো তোমার দেহ, পাখির খোলায় মুখ পেতে রয়েছে জেগে সেই তো তোমার দেহ, শহর খাতে আমর করে রুদ্র নিপুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। উৎসারিত আলো সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। বাকিরা অদৃশ্য যে দান, সেই তো তোমার দান, মৃত্যু আপন পাত্রে পড়ি হয়েছে যে প্রাণ, সেই তো তোমার প্রাণ। বাকিরা অদৃশ্য যে দান, সেই তো তোমার দান, মৃত্যু আপন পাত্রে পড়ি হয়েছে যে প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার উৎসারিত আলো সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে। 25শে বৈশাখ 2427 বঙ্গাব্দ শুক্রবার বিদ্যালয়ে অনলাইন কবি প্রণাম ও 159তম রবীন্দ্র জন্ম জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত আছেন সভাপতি মাননীয় শ্যামল পুরকাইত মহাশয়, প্রধান অতিথি অতিরিক্ত জেলা পরিদর্শক
মাধ্যমিক উলুবেড়িয়া হাওড়া মাননীয় বনমালী জানা ও বিশেষ অতিথি অবর বিদ্যালয় পরিদর্শক মিঠুন দে মহাশয়দ্বয়। এছাড়াও উপস্থিত আছেন সম্মানীয় সম্মানিয়া প্রধান শিক্ষক, সহশিক্ষক, শিক্ষিকাবৃন্দ, অশিক্ষক কর্মচারীবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, বিদ্যালয় অনুরাগী সুধীজন। সর্বোপরি আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনুষ্ঠান সঞ্চালক প্রিয় সুখেন্দু ঘোষ মহাশয়, সবাইকে শুভ নববর্ষের যথাযোগ্য স্থানে প্রণতি ও প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করি। বর্তমান আমরা বড়ই দুঃসময় অতিক্রম করে চলেছি। করোনা করাল আতঙ্কে প্রতিনিয়ত শঙ্কিত সংযত জীবনযাপন করছি। লঙ্ঘিত হবে এই দুস্তর পারাবার। ভারতেরা তথা বাঙালি তা পারে, বহুবার তা প্রতীক্ষিত। এই মুহূর্তে তার সাবধান বাণী দিয়ে শুরু করি তার কথা। ওগো আজ তোরা যাস নে গো, যাস নে ঘরের বাহিরে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা তথা ভারতের বিশিষ্ট কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সঙ্গীত স্রষ্টা, নট ও নাট্যকার, চিত্রকর, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তিনি বাংলা ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। রবীন্দ্রনাথকে গুরুদেব, বিশ্বকবি ও কবিগুরু অভিধায় ভূষিত করা হয়। কবির প্রকাশিত রচনা সম্ভার রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত। তার রচনা আজ বিশ্বের নানা ভাষায় অনুদিত হয়েছে ও হচ্ছে। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার জোড়াসাঁকোর এক ধর্নাঢ্য ব্রাহ্মণ পরিবারে কবির জন্ম। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরীর চতুর্দশ ঔরজাত সন্তান। জন্ম 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ, ইংরেজি 1861 খ্রিস্টাব্দে 7ই মে। শৈশবে প্রথাগত শিক্ষা গ্রহণে অনাগ্রহ দেখে বাড়িতেই গৃহশিক্ষক নিযুক্ত করে তার শিক্ষার ব্যবস্থা করা হয়। তত্ত্ববোধিনী পত্রিকায় তার প্রথম কবিতা অভিলাষ প্রকাশিত হয়। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে তিনি রাখি বন্ধন উৎসব পালন করে মৈত্রীর বার্তা দিয়েছিলেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করে তিনি প্রথম এশিয়া মহাদেশের নোবেল জয়ী সাহিত্যিক হলেন। ব্রিটিশ সরকারের প্রদত্ত নাইট উপাধি গ্রহণ ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ঘৃণা ভরে নাইট উপাধি প্রত্যাখ্যান তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। নানান প্রতিকূলতার মধ্যে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তিনি তার উদ্দেশ্যে বাস্তব রূপ পরিগ্রহণ করেছেন। যেখান থেকে কিনা বহু প্রথিতযশা কৃতি ছাত্রছাত্রী মুক্ত শিক্ষা গ্রহণ করে দেশ ও বিদেশে সমাদৃত। রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের বৈশিষ্ট্য ও তার ভাব ও গভীরতা, গীতি ধর্মিতা, চিত্ররূপময়তা, অধ্যাত্ম চেতনা, ঐতিহ্য প্রীতি, প্রকৃতি প্রেম, মানব প্রেম, স্বদেশ প্রেম, বিশ্বপ্রেম, রোমান্টিক সৌন্দর্য চেতনা, ভাব, ভাষা, ছন্দ, আঙ্গিকের বৈচিত্র্যে বাস্তব চেতনা, প্রগতি চেতনা এক কথায় অনবদ্য। কথা সাহিত্য প্রবন্ধের মাধ্যমে এই সমাজ ও রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে গ্রামীণ উন্নয়ন ও গ্রামীণ জনসমাজের শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজ কল্যাণের তত্ত্ব প্রচার করতেন। পাশাপাশি সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি, ধর্মোদ্ধতার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কীর্তি তার গান। ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত জনগণ মন অধি নায়ক জয় হে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তাঁরই রচনা। দীর্ঘ জীবনে কবি বহুবার বিদেশ ভ্রমণ করেছিলেন, প্রচার করেছিলেন সৌভ্রাতৃত্ব ও বিশ্ব মানবতার বাণী। কবির সারাটা জীবন সৃষ্টির লাভে উল্লসিত হলেও বিরহ কিছু কম ছিল না।
তাই জীবনের শেষ লগ্নে কবি ঈশ্বরের বিশ্বাসী হয়ে প্রার্থনা জানাতেন, জীবন যখন শুকায়ে যায়, প্রভু করুণা ধারায় এসো। আবার কখনো তিনি প্রার্থনা জানিয়েছেন, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে। কবি শেষে জীবনের বছর চারেক রোগ শোক ভোগার পর কলকাতার নিজ বাসভবনে 1941 সালে পরলোকগমন করেন। পরিশেষে তার কথা দিয়ে শেষ করব এই বলে যে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, কবে লকডাউন উঠবে তার নিশ্চয়তা নেই। তাই আমরা সকলে ঘরে থাকি, সুস্থ থাকি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ক্ষুদ্র বক্তব্যের এইখানে পরিসমাপ্তি ঘটিয়ে সবাইয়ের পারিবারিক কল্যাণ কামনা করে শেষ করছি। নমস্কার। আজি প্রণমি তোমারে চলিব নাথ, সংসার কাজে তুমি আমারও নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। বাঙালির চেতনা রন্ধ্রে রন্ধ্রে কবিগুরু রবীন্দ্রনাথের উজ্জ্বল উপস্থিতি। আমাদের মননে রবীন্দ্রনাথ, হৃদয়ে রবীন্দ্রনাথ। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথের 160তম জন্ম জয়ন্তীতে তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাই উপস্থিত সমস্ত জ্ঞানী গুণী রবীন্দ্র অনুরাগী ব্যক্তিবর্গকে এবং ভালোবাসা জানাই আমার স্নেহের ছাত্রছাত্রীদের। বাঙালির মানুষ লোকে রবীন্দ্রনাথ যুগ যুগ ধরে আলোক বর্তিকা হয়ে আছেন। গভীর জীবনবোধ, প্রকৃতি প্রেম, স্বদেশ চেতনার পাশাপাশি আন্তর্জাতিকতা বোধের এক অনন্য সম্মেলনে তিনি হয়ে উঠেছেন বিশ্বকবি। মানব জীবনের এমন কোনো অভিজ্ঞতার ক্ষেত্র নেই যেখানে তার চিন্তার ছোঁয়া লাগেনি। জগতের যা কিছু সত্য তাই সুন্দর। তিনি ছিলেন সত্য ও সুন্দরের পূজারী। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। আমাদের দেশকে তিনি প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন। তার লেখা পড়ে, গান শুনে আমরাও দেশকে আরো ভালো বাঁচতে শিখেছি। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। বিশ্ব বৈচিত্র্যের মাঝে যে ঐক্য, তাকে জানা, তাকে আনন্দ রূপে লাভ করাই মানুষের জীবনের লক্ষ্য ও সাধনা। ভারতের সাধনা, বিশ্বপ্রেমের সাধনা। রবীন্দ্রনাথ ছিলেন এই সাধনার ধারক ও বাহক। ভুবন হইতে ভুবনবাসী, এসো আপন হৃদয়ে। শৈশব থেকেই শিক্ষার মাধ্যমে ছাত্রদের মধ্যে এই বিশ্ব ভ্রাতৃত্ববোধ, স্বদেশ চেতনা, মানুষকে ভালোবাসা, আর্তের সেবা, এই সব গুণাবলীর বিকাশ ঘটাতে হবে। শিক্ষক হলেন গুরু, আর গুরুদেবের কথায় গুরুর অন্তরে ছেলে মানুষটি যদি একেবারে শুকিয়ে যায়, তাহলে তিনি ছেলেদের ভার নেবার অযোগ্য হন। শিক্ষক ও ছাত্রদের মধ্যে আত্মীয়তার বন্ধন গড়ে তোলার প্রচেষ্টায় আমরা ব্রতী হব। পরিশেষে বলি, বিষণ্ণতায় ভরা বিশ্ব, ভয়ঙ্কর মহামারী করোনার আবহে গৃহবন্দী দশার মাঝে থেকেও আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা একসূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। আইমা গাজনকোল উচ্চ বিদ্যালয়ে সমস্ত রবীন্দ্র অনুরাগী ব্যক্তিবর্গের নিরলস ও আন্তরিক প্রচেষ্টায় আজ এই অনলাইন রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করতে সম্ভবপর হয়েছে। পরম করুণাময়ের কাছে বিশ্ববাসীর
আরোগ্য সুস্থতা কামনা করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা, কবিতার নাম পূজারিণী। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী। পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা। শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে। সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর। আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতী রেহেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত। কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা? এখনই যা চলে। কি কথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ। অস্তর বীর রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতী রেহেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে। কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে। এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্যতালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে। পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে লক্ষীন। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন, রাজ দেবালয়ে ঘরে। শারদ নিশিরে স্বচ্ছ তিমিরে, তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময়ে হেরিল চমকে প্রাসাদে প্রহরী যত। রাজার বিজানো কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি। সুধা তানুম তানাদিম দিম তানাদে রে না, তানুম তানাদিম দিম তানাদে রে না, তানানানাদিম তানানানাদিম তানানানা তানাদে রে না, তানাদে রে তানানানা তানানা 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 তানাদে রে না। মনোমর মেঘের সঙ্গী, মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে। নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে। নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মন মোর ধায় তারি মত প্রবাহে, কাল তমাল অরণ্যে। মন মোর ধায় তারি মত প্রবাহে, কাল তমাল অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে, মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম 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 রিমিঝিম।
রবীন্দ্রনাথ ঠাকুর। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই বনেতে যায় দোহে মিলে। খাঁচার পাখি বলে, বনের পাখি আয় খাঁচায় থাকে নিরিবিলে। বনের পাখি বলে, না আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায় আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি গায়ে শিখানো বলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে, না আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে, হায় আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে, আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে, খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে, আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে, নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে, না সেটা কোথায় উড়িবারে পায়। খাঁচার পাখি বলে, হায় মেঘে কোথায় বসিবারে ঠাঁই। এমনই দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মারে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে, না কবে খাঁচায় রোধে দেবে দ্বার। খাঁচার পাখি বলে, হায় মোর শক্তি নাহি উড়িবার। প্রণাম। সুন্দর
হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধিতবে তান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধতবে তান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান
আজ 25শে বৈশাখ 1427 বঙ্গাব্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিবস। প্রতি বছর এই 25শে বৈশাখ আমরা রবীন্দ্র জয়ন্তী পালনের মধ্য দিয়ে আসলে উৎসবে মেতে উঠি। কিন্তু আজ এই 159তম জন্মদিবসে যেন আমাদের মনের সেই উচ্ছ্বাসে কিছুটা ভাটার টান, মনে যেন একটা আতঙ্কের রেস। কারণ বিশ্ব আজ করোনা ত্রাসের তটস্থ, আমাদের অস্তিত্ব আজ সংকটের মধ্যে, মহা বিপদের মধ্য দিয়ে আমরা আজ চলেছি। তখন মনে হতেই পারে এই সংকট মুহূর্তেও কি রবীন্দ্র চর্চা প্রাসঙ্গিক? আমি বলবো হ্যাঁ, প্রাসঙ্গিক। কারণ বহু বছর আগেই এই মহা বিপদ থেকে রক্ষা পাওয়ার বার্তা কিন্তু কবিগুরু দিয়ে গেছে তার লেখনীর মাধ্যমে। তার সেই বিখ্যাত উক্তি, বিপদে মোরে রক্ষা করো, এ নয় মোর প্রার্থনা, বিপদে যেন করি না ভয়। অর্থাৎ ভয়ের মধ্য দিয়ে সংকটের দিনগুলো অতিবাহিত না করে আমরা যেন কিছু অর্থবহ কাজের মাধ্যমে দিনটাকে অতিবাহিত করি। এই প্রসঙ্গে তোমাদের একটা ঘটনা বলি। কবিগুরু তখন মৃত্যু শয্যায়, সমস্ত বন্ধু বান্ধব আত্মীয়রা কবিগুরুকে দেখতে আসছেন। তার কবি সে বন্ধুদের মধ্যে একটি বন্ধু একদিন কবিকে দেখতে এলেন। তিনি ভাবলেন কবির মুডটাকে একটু ঠিক করি, একটু ভালো অনুভূতি দেওয়ার চেষ্টা করি। তিনি কবিগুরুকে বললেন যে দেখুন, আপনার জীবন তো সাহিত্য সম্ভারে প্রাচুর্যে ভরে উঠেছে, শতকের পর শতক ধরে আপনার সাহিত্য চর্চা হবে এই জগতে। কথাটা শুনে রবীন্দ্রনাথ কিছুটা থমকে গেলেন। তারপরে হেসে বললেন, আরে কি আর লেখা লিখলাম, শ্রেষ্ঠ লেখাটা তো এই মাত্র মাথায় এলো, কিন্তু মনে হয় না সেটা লিখতে পারবো। কারণ মনে সে আর জোর নেই, শরীর আজ বড় দুর্বল। তাই আমার মনে হয় আমার শ্রেষ্ঠ লেখাটা না লেখা অবস্থাতেই রয়ে যাবে। তাহলে দেখো, কবিগুরু তার সারাটা জীবন, মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি কিন্তু সাহিত্য রচনাতে নিজেকে নিমজ্জিত রেখেছেন। তাই আমরা আজ এই সংকট কালে শুধুমাত্র ভয় আশঙ্কার দোলাচলে দিনগুলি না কাটিয়ে আমরা রবীন্দ্র চর্চার মাধ্যমে আমাদের এই সংকটের দিনগুলোকে আমরা কিন্তু অতিক্রম করতেই পারি। তাই আমি কবি সুরেই তোমাদের বলবো, বিশ্ব গগনে আজ জমেছে সংকটের কালো মেঘ, মনের মাঝে উঁকি দিচ্ছে এই বুঝি কি সব শেষ। রবির কিরণে হবে প্রভাত, খুঁজবে কালো আধার, আমরা সবাই উপমিতে আনন্দেতে আবার। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে থাকুক, রবীন্দ্রনাথ আমাদের মরণে থাকুক। নমস্কার।
কারো জনে স্তব্ধ আধার ঘুমাইছে সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ কড় কড় বাজ গহন ঘন ছাই গগন ঘনাইয়া গহন ঘন ছাই গগন ঘনাইয়া স্থিত দশ দিশি স্তম্ভিত কানন সব চরাচর আকুল কি হবে কি জানি ঘোরা রজনী বিকলনা ভয় বিভলা গহন ঘন ছাই গগন ঘনাইয়া নমস্কার। নমস্কার, আমার নাম শ্রেয়া কয়াল। আমি দশম শ্রেণী রিসেপশনে পড়ি। আমার রোল 6। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল কাহে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। নিজেরে করিতে গৌরব
আমার আপন কাজে তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া নাড়া হৃদয় পদ দলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নমস্কার, আমি অপর্ণা রায় শুরু করছি আমার নিবেদন কবিতা দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবুও বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে সেতির ফুল পল্লব কুঞ্জিত, কোথারে শ্রেণীর কোথা আশ্রয় শাখা, তবুও বিহঙ্গ ওর বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সূচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গুনিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা প্রাণে উঠে চাঁধাইয়া, বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই নাহি স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ভেঙে
ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আমি শিল্পিতা পাত্র, ক্লাস 7-এর ছাত্রী। 25শে বৈশাখ উপলক্ষে একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। নাথ তুমি সুধীরে সুখ দুঃখ হাসি নয়ন নীরে, নাথ তুমি সুধীরে সুখ দুঃখ হাসি নয়ন নীরে, রহো আমার জীবন ঘিরে, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো। সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো। নমস্কার, আমি আয়না গাজনপুর স্কুলের সহশিক্ষিকা সোনালী দাস। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। নাথ তুমি এসো ধীরে সুখ দুঃখ হাসি নয়ন নীরে, নাথ তুমি এসো ধীরে সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লহো আমার জীবন ঘিরে, লহো আমার জীবন ঘিরে, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো। সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো। তোমার
নমস্কার। আয়মাগাজনকোল হাই স্কুলের পক্ষ থেকে 159তম রবীন্দ্র জয়ন্তীতে সবাইকে হার্দিক স্বাগত জানাচ্ছি। রবীন্দ্রনাথ ছোট গল্পের এক পথিকৃৎ। তার অসংখ্য ছোট গল্পের মধ্যে একটি গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি। বিশ্বকবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী প্রতিভার অনবদ্য নিবেদন। ছোট গল্প ফেল। লেজা এবং মুড়া, রাহু এবং কেতু পরস্পরের সঙ্গে আড়াআড়ি করিলে যেমন দেখিতে হইত, এও ঠিক সেই রকম। প্রাচীন হালদার বংশ দুই খণ্ডে পৃথক হইয়া প্রকাণ্ড বসত বাড়ির মাঝখানে এক ভিত্তি তুলিয়া পরস্পর পিঠাপিঠি করিয়া বসিয়া আছে। কেহ কাহারও মুখ দর্শন করে না। নবগোপালের ছেলে নলিন এবং ননীগোপালের ছেলে নন্দ এক বংশজাত, এক বয়সী, এক স্কুলে যায় এবং পারিবারিক বিদ্বেষ ও রেষারেষিতেও উভয়ের মধ্যে সম্পূর্ণ ঐক্য। নলিনের বাপ নবগোপাল অত্যন্ত কড়া লোক। ছেলেকে হাঁপ ছাড়িতে দিতেন না। পড়াশোনা ছাড়া আর কথা ছিল না। খেলা, খাদ্য ও সাজসজ্জা সম্বন্ধে ছেলের সর্বপ্রকার শখ তিনি খাতাপত্র ও স্কুল বইয়ের নিচে চাপিয়া রাখিয়াছিলেন। নন্দর বাপ ননীগোপালের শাসন প্রণালী অত্যন্ত শিথিল ছিল। মা তাহাকে অত্যন্ত ফিটফাট করিয়া সাজাইয়া স্কুলে পাঠাইতেন, আনাতিটেক জলপানীয় সঙ্গে দিতেন। নন্দ ভাজা মশলা ও কুলফির বরফ, লাঠিম ও মার্বেল গুলিকা ইচ্ছামতো ভোগ বিতরণের দ্বারা যশস্বী হইয়া উঠিয়াছিল। মনে মনে পরাভব অনুভব করিয়া নলিন কেবলই ভাবিত, নন্দর বাবা যদি আমার বাবা হইত এবং আমার বাবা যদি নন্দর পিতৃস্থান অধিকার করিত, তাহা হইল নন্দকে মজা দেখাইয়া দিতাম। কিন্তু সেরূপ সুযোগ ঘটিবার পূর্বে ইতিমধ্যে নন্দ বৎসরে বৎসরে প্রাইজ পাইতে লাগিল। নলিন রিক্ত হস্তে বাড়ি আসিয়া স্কুলের কর্তৃপক্ষদের নামে পক্ষপাতের অপবাদ দিতে লাগিল। বাপ তাহাকে অন্য স্কুলে দিলেন, বাড়িতে অন্য মাস্টার রাখিলেন, ঘুমের সময় হইতে 1 ঘন্টা কাটিয়া পড়ার সময়ে যোগ করিলেন। কিন্তু ফলের তারতম্য হইল না। নন্দ পাশ করিতে করিতে বিয়ে উত্তীর্ণ হইয়া গেল। নলিন ফেল করিতে করিতে এন্ট্রান্স ক্লাসের জাঁতি কলে ইঁদুরের মতো আটকা পড়িয়া রহিল। এমন সময়ে তাহার পিতা তাহার প্রতি দয়া করিলেন। তিনি মরিলেন। 3 বৎসর মেয়াদ খাটিয়া এন্ট্রান্স ক্লাস হইতে তাহার মুক্তি হইল এবং স্বাধীন নলিন আংটি, বোতাম, ঘড়ির চেনে আদ্যপান্ত ঝকঝক করিয়া নন্দকে নিরতিশয় নিষ্প্রভ করিয়া দিবার চেষ্টা করিতে লাগিল। এন্ট্রান্স ফেলের জুড়ি চৌগুড়ি বিয়ে পাশের 1 ঘোড়ার গাড়িকে অনায়াসে ছাড়াইয়া যাইতে লাগিল। বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ওয়েলার ঘোড়ার সহিত সমান চালে চলিতে পারিল না। এদিকে নলিন ও নন্দর বিবাহের জন্য পাত্রীর সন্ধান চলিতেছে। নলিনের প্রতিজ্ঞা, সে এমন কন্যা বিবাহ করিবে যাহার উপমা মেলা ভার। তাহার জুড়ি এবং তাহার স্ত্রীর কাছে নন্দকে হার মানিতেই হইবে। সবচেয়ে ভালোর জন্য যাহার আকাঙ্ক্ষা, অনেক ভালো তাহাকে পরিত্যাগ করিতে হয়। কাছাকাছি কোনো মেয়েকেই নলিন পছন্দ করিয়া খতম করিতে সাহস করিল না। পাছে আরো ভালো তাহাকে ফাঁকি দিয়া আর কাহারো ভাগ্যে জোটে। অবশেষে খবর পাওয়া গেল, রাওয়ালপিন্ডিতে এক প্রবাসী বাঙালির এক পরমা সুন্দরী মেয়ে আছে। কাছের সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয় বলিয়া মনে হয়। নলিন মাতিয়া উঠিল। খরচপত্র দিয়া কন্যাকে কলিকাতায় আনানো হইল। কন্যাটি সুন্দরী বটে। নলিন কহিল, যিনি যাই করুন ফস করিয়া রাওয়ালপিন্ডি ছাড়াইয়া যাইবেন এমন সাধ্য কাহারও নাই। অন্তত এ কথা কেহ বলিতে পারিবেন না যে এ মেয়ে তো আমরা পূর্বেই দেখিয়াছিলাম, পছন্দ হয় নাই বলিয়া সম্বন্ধ করি নাই। কথাবার্তা তো প্রায় এক প্রকার স্থির।
পানপত্রের আয়োজন হইতেছে। এমন সময় একদিন প্রাতে দেখা গেল ননীগোপালের বাড়ি হইতে বিচিত্র থালার উপর বিবিধ উপঢৌকন লইয়া দাসী চাকরের দল সার বাঁধিয়া চলিয়াছে। নলিন কহিল, দেখে এসো তো হে ব্যাপারখানা কি। খবর আসিল নন্দর ভাবি বধূর জন্য পানপত্র যাইতেছে। নলিন তৎক্ষণাৎ গুড়গুড়ি টানা বন্ধ করিয়া সচকিত হইয়া উঠিয়া বসিল, বলিল, খবর নিতে হচ্ছে তো। তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করিয়া ছড়ছড় শব্দে দুধ ছুটিল। বিপিন হাজরা ফিরিয়া আসিয়া কহিল, কলকাতার মেয়ে, কিন্তু খাসা মেয়ে। নলিনের বুক দমিয়া গেল, কহিল, বলো কি হে? হাজরা কেবলমাত্র কহিল, খাসা মেয়ে। নলিন বলিলেন, এ তো দেখতে হচ্ছে। পারিষদ বলিল, সে আর শক্তটা কি বলিয়া তর্জনী ও অঙ্গুষ্ঠে একটি কাল্পনিক টাকা বাজাইয়া দিল। সুযোগ করিয়া নলিন মেয়ে দেখিল। যতই মনে হইল এ মেয়ে নন্দের জন্য একেবারে স্থির হইয়া আছে, ততই বোধ হইতে লাগিল মেয়েটি রাওয়ালপিণ্ড যাচ্ছে ভালো দেখিতে। হাজরা কহিল, আগে আমাদের চোখে তো ভালোই ঠেকছে। নলিন কহিল, সে ভালো কি এ ভালো? হাজরা বলিল, এই ভালো। তখন নলিনের বোধ হইল ইহার চোখের পল্লব তাহার চেয়ে যেন আর একটু ঘন, তাহার রংটা ইহার চেয়ে যেন একটু বেশি ফ্যাকাশে, ইহার গৌর বর্ণে একটু যেন হলুদ আভায় সোনা মেশাইয়াছে। ইহাকে তো হাতছাড়া করা যায় না। নলিন বিমর্ষ ভাবে চিত হইয়া গুড়গুড়ি টানিতে টানিতে কহিল, ওহে হাজরা, কি করা যায় বলো তো? হাজরা বলিল, মহারাজ, শক্তটা কি বলিয়া পুনশ্চ অঙ্গুষ্ঠে তর্জনীতে কাল্পনিক টাকা বাজাইয়া দিল। টাকাটা যখন সত্যই সশব্দে বাজিয়া উঠিল, তখন যথোচিত ফল হইতে বিলম্ব হইল না। কন্যার পিতা একটা অকারণ ছুতা করিয়া বরের পিতার সহিত তুমুল ঝগড়া বাঁধাইলেন। বরের পিতা বলিলেন, তোমার কন্যার সহিত আমার পুত্রের যদি বিবাহ দিই তবে, ইত্যাদি ইত্যাদি। কন্যার পিতা আরো একগুণ অধিক করিয়া বলিলেন, তোমার পুত্রের সহিত আমার কন্যার যদি বিবাহ দিই তবে, ইত্যাদি ইত্যাদি। অতঃপরে আর বিলম্ব মাত্র না করিয়া নলিন নন্দকে ফাঁকি দিয়া শুভ লগ্নে শুভ বিবাহ সত্বর সম্পন্ন করিয়া ফেলিল এবং হাসিতে হাসিতে হাজরাকে বলিল, বিয়ে পাশ করা তো একেই বলে। কি বলো হে হাজরা, এবারে আমাদের ও বাড়ির বড়বাবু ফেল। অনতিকাল পরেই ননীগোপালের বাড়িতে একদিন ঢাক ঢোল সানাই বাজিয়া উঠিল। নন্দর গায়ে হলুদ। নলিন কহিল, ওহে হাজরা, খবর লও তো পাত্রীটিকে। হাজরা আসিয়া খবর করিল, পাত্রীটি সেই রাওয়ালপিন্ডির মেয়ে। রাওয়ালপিন্ডির মেয়ে? নলিন অত্যন্ত হাসিতে লাগিল। ও বাড়ির বড়বাবু আর কন্যা পাইলেন না, আমাদের এই পরিত্যক্ত পাত্রীটিকে বিবাহ করিতেছেন। হাজরাও বিস্তর হাসিল, কিন্তু উত্তরোত্তর নলিনের হাসির আর জোর রহিল না। তাহার হাসির মধ্যে কীট প্রবেশ করিল। একটা ক্ষুদ্র সংশয় তীক্ষ্ণ স্বরে কানে বলিতে লাগিল, আহা, হাতছাড়া হইয়া গেল, শেষকালে নন্দর কপালে জুটিল। ক্ষুদ্র সংশয় ক্রমশই রক্তস্ফীত জোঁকের মতো বড় হইয়া উঠিল। তাহার কণ্ঠস্বর মোটা হইল। সে বলিল, এখন আর কোনো মতে ইহাকে পাওয়া যাইবে না, কিন্তু আসলে ইহাকেই দেখিতে ভালো, ভারী ঠকি আছে। অন্তপুরে নলিন যখন খাইতে গেল, তখন তার স্ত্রীর ছোটখাটো সমস্ত খুঁত মস্ত হইয়া তাহাকে উপহাস করিতে লাগিল। মনে হইতে লাগিল স্ত্রীটা তাহাকে ভয়ানক ঠকাইয়াছে। রাওয়ালপিন্ডিতে যখন সম্বন্ধ হইতেছিল, তখন নলিন সেই কন্যার যে ফটো পাইয়াছিল সেইখানে বাহির করিয়া দেখিতে লাগিল। বাহবা, অপরূপ রূপমাধুরী, এমন লক্ষ্মীকে হাতে পাইয়া ঠেলিয়াছি,
আমি এত বড় গাধা। বিবাহ সন্ধ্যায় আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া জুড়িতে চড়িয়া বর বাহির হইল। নলিন শুইয়া পড়িয়া গুড়গুড়ি হইতে যৎ সামান্য সান্ত্বনা আকর্ষণের নিষ্ফল চেষ্টা করিতেছে। এমন সময় হাজরা প্রসন্ন বদনে হাসিতে হাসিতে আসিয়া নন্দকে লক্ষ্য করিয়া পরিহাস জমাইবার উপক্রম করিল। নলিন হাকিল, দারোয়ান। হাজরা তটস্থ হইয়া দারোয়ানকে ডাকিয়া দিল। বাবু হাজরাকে দেখাইয়া দিয়া কহিল, अभी इसको कान पकड़ के बाहर निकाल दो। ধন্যবাদ। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ কবিতা তুমি পাঠ করে শোনাচ্ছি। মনে করো যেন বিদেশ ঘুরি, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে বা চুরি, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ায় চড়ি, টকবকি তোমার পাশে পাশে। রাস্তা দেখে ঘোড়ার ঘুরে ঘুরি, রাঙা দোলায় মেয়ে গুড়িয়া আসে। সন্ধে এলো সূর্য নামে পাতে, এলেন যেন জোড়া দিঘির ঘাটে। তুমি যেন তাই আপন মনে ভয় পেয়েছো, ভাবছো এলাম কোথা। আমি বলি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর স্রোতা। চোর কাটাতে মাছ রয়েছে থেকে, মাঝখানে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানি, অন্ধকারে বোঝা যায় না ভালো। তুমি তখন আমায় দেখে বলছো, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসছে ডাকছে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বিহারাগুলো পাশের কাঁটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। হাতে লাঠি, মাথায় ছাকড়া ছাকড়া চুল, কানে তাদের গোজার জবার ফুল। আমি বলি দাঁড়া, আরে এক পা এগোস যদি এই চেয়ে দেখ আমার তারার, টুকরো টুকরো করে দেবো তোদের সিঁড়ি। শুনে তারা লম্ফ দিতে বললো, হারে রে 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 রে। তুমি বলছো যাসনি কো কাউরে। আমি বলি দেখো না চুপটি করে। ছুটিয়ে ঘোরা গেল তাদের মাঝে, থাল তোরা ধন্ধ নিয়ে বাজি। কি ভয়ানক যুদ্ধ হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কতজনের মাথা গেল কাটা, কতজনে ভয়ে পালিয়ে গেল। এতজনের সঙ্গে লড়াই করে ভাবছে কাকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি তখন পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় করে, বলছো ভাগ্যি কাকা ছিল মায়ের কাছে। রোজ কত কিছু ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন গল্প তো তবে শুনতো যারা অবাক হতো তবে। দাদা বলে কি করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতে শুনি, ভাগ্যিস খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। Friends, my name is Shanchani Mandal. I read in class 9 and today I am going to say you something about Rabindranath Tagore. Now in these days, coronavirus is spreading all over the world and that's when we're staying in our home. But for that reason, shall we not celebrate the birthday of Rabindranath Tagore? That's why we are using the technology. And I'm very thankful to every organizer for organizing this online program. Many teachers today and many friends of mine have told many things about Rabindranath Tagore and they will tell and I am also telling. But that is just nothing in front of Rabindranath Tagore's talent. He was an artist, he was a painter, he was a writer, he was a philosopher. He wrote Gitanjali or song offerings we can say and got the Nobel Prize as an first Asian in 1913. Some of his notable works are The Fair Faced, The Home and the World, and also the song offerings. Some of his paintings are The Oman Face in 1929, The Dancing Woman in 1949, and also The Head Study in 1931. Rabindranath Tagore is no more with us, but his words, his works, and his creation is with us. And those
are the inspiration of us. Rabindranath Tagore was a part of the non-authoritarian learning system who have striven to create the non-authoritarian learning system. And before concluding, I really want to say 3 lines from the poem, a famous poem of Rabindranath Tagore's writings. Where the mind is without fear and the head is held high, where the knowledge is free. নমস্কার, আমার নাম স্বর্ণামা সামন্ত। আমি আইমা গাজনপুর হাই স্কুলের ৫ম শ্রেণীতে পড়ি। আমি যে কবিতাটি বলবো সেটি হলো ১৪০০ সাল, রবীন্দ্রনাথ ঠাকুর। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব নাই পাঠাতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদ্বার বসি বাতায়নে। নমস্কার। নমস্কার, আমার নাম সায়ন কয়াল। আমি ৯ম শ্রেণীর ছাত্র। আমার রোল ৬। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি আমার কবিতা শুরু করছি। কৃপণ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে।
বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধরধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। আমার নাম ঈশিতা দলুই, আমার রোল 29, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথের লুকোচুরি কবিতাটি আমি বলছি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মা গো ডালের পরে কচি পাতায় করে লুটোপুটি, তবে তুমি আমার কাছে আরো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু চুপটি করে হাসি। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব দুটি নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূর থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমার এই ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আমি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের ছায়া আসে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। প্রণাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। এখন আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব সেই সমস্ত মানুষজনদের যাদের মহতি সুযোগ সুবিধা এবং উপস্থাপনা কর্মপদ্ধতি আমাদেরকে এই অনুষ্ঠানের সাফল্য মণ্ড অর্জনে সহায়তা করেছে। মাননীয় সুকমল বিশ্বাস মহাশয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, যার অকৃত্রিম সহযোগিতা এবং প্রতিনিয়ত উৎসাহ প্রদান আমাদেরকে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে সহায়তা প্রদান করেছে। আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব মাননীয় সহকারী প্রধান শিক্ষক শ্রী অজয় কুমার গায়েন মহাশয়কে, যার শুভেচ্ছা প্রতিনিয়ত আমাদের আস্তে পৃষ্ঠে জড়িয়ে রাখে। বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক মন্ডলী মাননীয় শ্যামল কুমার কর্মকার মহাশয়, শুভ্র বিকাশ মন্ডল মহাশয়, যারা নেপথ্য থেকে সমস্ত কর্ম সম্পাদনে প্রতি মুহূর্তে প্রয়োজনীয় সহযোগিতা জুগিয়ে গেছেন। আবৃত্তি, বক্তব্য, নৃত্য প্রভৃতি বিভাগে যে সমস্ত ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন, তারা প্রয়োজনীয় কর্ম সম্পাদন করে
আমাদের এডিটিং টিমের কাছে ভিডিও অডিওগুলো পাঠিয়ে দিয়ে কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ করেছে। আমি বিদ্যালয়ের সমস্ত সহকারী শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী সবাইকে অন্তরের কৃতজ্ঞতা জানাই। আর যাদের কথা না বললে এই অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে সেই অডিও টিম। মাননীয় সুব্রত কুমার দাস মহাশয়, প্রলয় সামন্ত মহাশয়, মাননীয় বর্ণালী শ্রীমানী এবং সোনালী দাস, এই চারজন ভিডিও এডিটিং, অডিও এডিটিং এবং অন্যান্য কার্যাবলী সম্পাদন করে অনুষ্ঠানের উপযোগী করে তুলে দিয়েছেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতা ভিন্ন এই অনলাইন কবি প্রণাম সম্ভব হতো না। তাই আইমা গাজনকুল হাই স্কুলের পক্ষ থেকে তাদের জন্য রইল একরাশ শুভেচ্ছা ভরা ভালোবাসা। পরিশেষে যে সমস্ত কচিকাঁচা শুভানুধ্যায়ী আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, যাদের ঐকান্তিক সহযোগিতা এবং সানন্দ উৎসাহ ব্যতীত এই অনুষ্ঠানকে রূপদান করা সম্ভব ছিল না, তারা অত্যন্ত আনন্দিত চিত্তে রবীন্দ্রনাথের গানে, কবিতায়, আবৃত্তিতে, নৃত্যে তাদের প্রাণের আশ্রয় খুঁজে পেয়েছে প্রিয় কবির কাছে। তাদের এই মহতি যোগদানে আমাদের এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর এবং সফল হয়ে উঠেছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের মাননীয় অতিথিবৃন্দের কাছে, কৃতজ্ঞতা প্রকাশ করব প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে, কৃতজ্ঞতা প্রকাশ করব এই অনুষ্ঠান অনলাইনে যারা দেখছেন তাদের সবাইকে। আইমা গাজনকুল হাই স্কুল শিক্ষাক্ষেত্রে একটা উপস্থাপনযোগ্য নাম আজকের এই অনলাইন কবি প্রণাম তার সেই গর্বের মুকুটে নতুন পালক যোগ করলো বলে আমরা মনে করি। এবং পরিশেষে যাদেরকে ধন্যবাদ না দিলে মূর্খামি করা হয়, সেই ধন্যবাদটুকু তোলা রইল বিজ্ঞানের এই প্রযুক্তির জন্য। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আজকের এই অনলাইন কবি প্রণাম অনুষ্ঠিত করতে পেরেছি। পরিশেষে আমি এই বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সুখেন্দু ঘোষ সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসুন কোভিড-19 এই মারণ রোগের বিরুদ্ধে রবীন্দ্রনাথের আশ্রয়েই আমরা এই যন্ত্রণার বিরুদ্ধে লড়াইয়ের রসদ খুঁজে পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রবীন্দ্রনাথেই আশ্রয় খুঁজবেন। নমস্কার। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন গেয়ে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে।